হ্যাঁ, লকের প্রায় ১৫০ বছর বাদে একদল চিন্তাবিদ উঠে এলেন ইংল্যান্ডে। জোড বা জোয়ার্ড তার মডার্ন পলিটিক্যাল থিওরি বইতে এদের কথা বলছেন যে এরা হলেন 19th সেঞ্চুরি ইন্ডিভিজুয়ালিজমের প্রবক্তা, 19 শতকের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী। এর মধ্যে ছিলেন বেনথাম, জেমস মিল, জন অস্টিন, অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো, হারবার্ট স্পেন্সার, জন স্টুয়ার্ট মিল। এর মধ্যে অ্যাডাম স্মিথের জন্ম 1723 সালে, বেনথাম 1748, তার কিছুদিন বাদে। তারপরে আমরা পাচ্ছি জন অস্টিন 1790, তারপরে জন স্টুয়ার্ট মিল 1806। আচ্ছা, তার আগে ডেভিড রিকার্ডো 1772। মানে আমাদের রামমোহন রায় আর ডেভিড রিকার্ডো দুজনেরই জন্ম 1772 সাল। আর 1806 জন স্টুয়ার্ট মিলের জন্ম। ওই সময়টা ভেবে দেখো, তার 12 বছর বাদে 1818 কার্ল মার্কসের জন্ম। এর ঠিক মার্কসের 2 বছর বাদে হারবার্ট স্পেন্সারের জন্ম 1820, আর ওই সময়টায় আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম 1820। তো যাই হোক, 19 শতকের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদে অবশ্যই জন লকের ধ্যান ধারণার, ধ্রুপদীর উদারনীতিবাদের বিরাট প্রভাব ছিল। এখানে 3টে ভাগে জোয়ার্ড ভাগ করেছেন। প্রথম হচ্ছে বেনথাম একটা অবাধ বাজার অর্থনীতির প্রবক্তা ছিলেন, ব্যক্তিগত সম্পত্তির মালিকানাকে গুরুত্ব দিতেন, অর্থাৎ পুঁজিবাদী অর্থনীতির প্রবক্তা ছিলেন। মানে জন লক যেরকম পুঁজিবাদী অর্থনীতির প্রবক্তা ছিলেন, ব্যক্তিগত সম্পত্তির অধিকারকে একটা মূল প্রাকৃতিক অধিকার বলে মনে করতেন, তেমনি সেই প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি বেনথামের ওপরেও। এই বাজার অর্থনীতিতে পুঁজিপতিদের মধ্যে অবাধ প্রতিযোগিতা চলবে, অর্থাৎ এক ধরনের লেজে ফেয়ার ইকোনমি। লেজে ফেয়ার মানে লেট অ্যালোন, মানে লিভ অ্যালোন, মানে বাজারে যেন রাষ্ট্র কোনো হস্তক্ষেপ না করে, এটাই কাম্য। এটা অ্যাডাম স্মিথেরও বক্তব্য তাই। এখানে এই ফ্রি মার্কেট ইকোনমি থাকবে, প্রাইভেট প্রপার্টি থাকবে। এবারে বেনথামের আরও কিছু রাজনৈতিক দিক আছে, ইউটিলিটারিয়ান তত্ত্বের, মানে হিতবাদী বা উপযোগিতাবাদী তত্ত্বের প্রবক্তা উনি, কিন্তু সেটা এখন আমরা আলোচনার মধ্যে আনছি না। এবারে রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ হচ্ছেন জন স্টুয়ার্ট মিল। প্রথম দিকের জন স্টুয়ার্ট মিল রাজনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ, যে উদারনীতিবাদ হবে, এখানে ব্যক্তির রাজনৈতিক অধিকারগুলো রক্ষিত হবে, রাষ্ট্র হবে খুব সীমিত, সরকার হবে সীমিত ক্ষমতা সম্পন্ন, ব্যক্তির মত প্রকাশের অধিকার, ব্যক্তির সরকারকে সমালোচনার অধিকার, ব্যক্তির নিজের ইচ্ছে অনুযায়ী বাঁচার, কাজ করার, নিজেকে বিকশিত করবার অধিকার থাকবে। যতক্ষণ না অন্য কারুর সে ক্ষতি করছে, অন্য কারুর স্বাধীনতায় হস্তক্ষেপ করছে, ততক্ষণ ব্যক্তির কাজকর্মের ওপরে রাষ্ট্র কোনো হস্তক্ষেপ করবে না। এটাকে উনি দুভাগে ভাগ করেছেন ব্যক্তির কাজগুলোকে, সেলফ রিগার্ডিং মানে স্বসাপেক্ষ, আর আদার রিগার্ডিং মানে অপর সাপেক্ষ অ্যাক্টিভিটিস, কাজকর্ম। মানে তুমি যদি মাঝরাতে গল্পের বই পড়ে সারা রাত কাটাও, আপত্তির কিছু নেই, কিন্তু তুমি যদি মাঝরাতে এখন সারেগামাপা শুরু করো হারমোনিয়াম বাজিয়ে উচ্চস্বরে, তাহলে অবশ্যই রাষ্ট্র হস্তক্ষেপ করবে, কারণ সেখানে তুমি অপরের প্রতিবেশীর ঘুমের
অধিকারটাকে খর্ব করছো। তবে জন স্টুয়ার্ট মিল বারবার বলছেন যে ব্যক্তির স্বাধীনতা এতটাই গুরুত্বপূর্ণ যে টিরানি অফ দ্য মেজরিটি, মানে সংখ্যাগরিষ্ঠের অত্যাচার, হ্যাঁ, যেন মাইনরিটির ওপরে, সংখ্যালঘিষ্ঠের ওপরে বা ব্যক্তির ওপরে কখনোই নেমে না আসে। উনি মব, মানে ক্রাউড, মব টিরানি, এই যে সাধারণ গড়পড়তা লোক, পাবলিক, এই লোকজন এসে হম্বিতম্বি করে গেল, এই সব ব্যক্তির ওপরে চলবে না। একটু সফিস্টিকেটেড ব্যক্তি, ডিগনিফাইড ব্যক্তি, একটু অ্যারিস্টোক্র্যাটিক ব্যক্তি, হ্যাঁ, এইটা একটু মর্যাদাপূর্ণ, একটু শিক্ষিত, রুচিশীল, ভদ্র, মানে ওই বুর্জুয়া সংস্কৃতির ব্যক্তির ধারণাটাই ওনার মনের মধ্যে কাজ করছিল। উনি ওই তথাকথিত ছোট লোক, নিম্ন শ্রেণীর, তথাকথিত নিম্ন শ্রেণীর, অশিক্ষিত, রুচিহীন, শ্রমিক শ্রেণীর ব্যক্তির অধিকারের বা স্বাধীনতার কথা বিশেষ ভাবেননি। তা হলেও মত প্রকাশের অধিকার, রাষ্ট্রের অত্যাচারের বিরুদ্ধে ব্যক্তির অধিকারকে উনি প্রচণ্ড গুরুত্ব দিয়েছিলেন। সেই জন্যে তাঁর উদারনীতিবাদ অবশ্যই তার একটা ইতিবাচক অবদান আছে। তার উদারনীতিবাদ অবশ্যই মূল্যবান। তার বিখ্যাত বই হচ্ছে অন লিবার্টি, এবং মেয়েদের অধিকার, শিক্ষার অধিকার, এগুলোর জন্য উনি অনেক সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। অ্যাকচুয়ালি বেন্থাম আর মিল দুজনেই ব্রিটেনের বাস্তব রাজনৈতিক সামাজিক জীবনে অনেক সংস্কার এনেছিলেন এবং আনার জন্যে খুব সক্রিয় ছিলেন। তবে সকলের ভোটাধিকার, এই ব্যাপারটা মিলের পছন্দ ছিল না। মানে ওই যে লো কোয়ালিটির পাবলিক মেজরিটি ওপিনিয়নের জোরে যা খুশি তাই করবে, এইটাকে তো আর মিল মেনে নিতে পারেন না। ফলে যারা একটু হায়ার কোয়ালিটি সম্পন্ন, হ্যাঁ, যারা একটু সফিস্টিকেটেড, শিক্ষিত, এডুকেটেড, তাদের বরং ভোটাধিকার একটু বেশি থাকলেই ভালো। এরপরে আসছি তৃতীয় দিকটায়, সেটাকে জোয়ার্ড বলছেন সোশিওলজিক্যাল দিক, সমাজতাত্ত্বিক দিক বা সোশ্যাল দিকও বলতে পারো। সেটার প্রবক্তা হচ্ছেন হার্বার্ট স্পেন্সার। স্পেন্সার সোশ্যাল ডারউইনিজমের প্রবক্তা, মানে ডারউইনের যে ওই বিবর্তনবাদী জীববিদ্যার তত্ত্ব, যে প্রাণী জগতে দুটো নীতি খুব গুরুত্বপূর্ণ, তার মাধ্যমেই বিবর্তন হয়ে চলেছে। প্রথমটা হচ্ছে যে ওই স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, আর দ্বিতীয়টা হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে যোগ্যতমের বেঁচে থাকার, টিকে থাকার বৈশিষ্ট্য। এই দুটোকে উনি বললেন মানব সমাজেও প্রযোজ্য। মানুষে তীব্র প্রতিযোগিতা থাকবে এবং যারা ফিটেস্ট, যারা যোগ্যতম, তারাই টিকে থাকবে। তাহলে রাষ্ট্র ব্যক্তিদের এই অবাধ প্রতিযোগিতা এখানে কোনো হস্তক্ষেপ করবে না, সেটা অন্যায় হবে। মানে গরিবদের জন্যে, যারা শারীরিকভাবে দুর্বল, বৃদ্ধ, অসুস্থ, বা সমাজে যারা একটু পিছিয়ে পড়া নারী, মানে এই যে আজকের যুগে মেয়েদের জন্য সংরক্ষণের কথা উঠছে, বা এই যে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এ, ওবিসি বি, তাদের জন্যে যে সংরক্ষণের ব্যবস্থা রয়েছে, এই যুক্তিতে যে তারা সামাজিকভাবে অনগ্রসর, তাদের প্রতিযোগিতায় যাতে সমান যোগ্যতার
অধিকারী করে তোলা যায়, তাদের সক্ষম করে তোলা যায়, তারা যাতে সমানভাবে প্রতিযোগিতায় অন্যদের সাথে অংশ নিতে পারেন, সেই জন্যেই তো এই সংরক্ষণের ব্যবস্থা। এইটাকে হার্বার্ট স্পেন্সার একদম মেনে নিতে পারেন না। এটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতার উপরেও হস্তক্ষেপ। যার যোগ্যতা আছে, যার বুদ্ধি বেশি, স্বাভাবিকভাবেই সে ধনী হবে, সে টিকে থাকবে। মানে একদম টিপিক্যাল বুর্জোয়া সমাজের যুক্তি হার্বার্ট স্পেন্সারের, এবং খুব বিপজ্জনক তত্ত্ব যে তাহলে মানুষের সমাজ আর প্রাণী সমাজে, পশু সমাজে কোনো তফাৎ নেই। একজন দরিদ্র দুর্বল মানুষকে আমি কোনো সাহায্য করব না, চাইব সে তাড়াতাড়ি মরে যাক। দুর্বলের রক্ষার কোনো ব্যবস্থা রাষ্ট্র বা সরকার করবে না, এটাই তো তার যুক্তি দাঁড়াচ্ছে। যাই হোক, 19 শতকের এই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের ফলে প্রচণ্ড একটা ব্যক্তিকেন্দ্রিক, স্বার্থপর, লোভী, প্রতিযোগিতাপ্রবণ বুর্জোয়া সংস্কৃতি গড়ে উঠল, বুর্জোয়া সমাজ গড়ে উঠল, এবং তার ফলে দারিদ্র্য প্রচণ্ড বেড়ে গেল। কারণ বুর্জোয়ারা শুধু মুনাফাই বোঝে, নিজের মুনাফা, সমাজ কল্যাণের কোনো কথা ভাবে না, জনকল্যাণের কথা ভাবে না, রাষ্ট্র কোনো হস্তক্ষেপই করবে না বাজার অর্থনীতিতে বা প্রতিযোগিতায়। গরিবদের জন্য হাসপাতাল করে দেওয়া বা রেশন কার্ডের ব্যবস্থা করা, রেশন দেওয়া, বা আরও বিভিন্ন জনকল্যাণমূলক তাদের চিকিৎসার ব্যবস্থা করা, গরিবদের জন্যে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা, এই সবগুলো রাষ্ট্র করবেই না, সরকার করবে না। এখন এর ফলে ওই সময় কিন্তু আস্তে আস্তে সমাজতন্ত্রের জনপ্রিয়তা বাড়ছে। আমরা জানি 1818 মার্কসের জন্ম, এঙ্গেলসের জন্ম 1820 সালে, এবং ইতিমধ্যে কিছু সমাজতন্ত্রীরা ছিলেন যাদের বলা হতো কাল্পনিক সমাজতন্ত্রবাদী, ইউটোপিয়ান সোশ্যালিস্ট। যাই হোক, জোট বলছেন যে এরপরে আসছে মডার্ন ইন্ডিভিজুয়ালিজম, 20th সেঞ্চুরি, 20 শতকের আধুনিক ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। এটাকে অনেকে প্লুরালিজমও বলেন, বহুত্ববাদ বা প্লুরালিজম বা বহুত্ববাদ বলেন, বা বহুগোষ্ঠীবাদ বলেন। কারণ এরা ব্যক্তিকে নয়, ব্যক্তি যে ছোট ছোট গোষ্ঠীর সদস্য, সেই গোষ্ঠীগুলোকে অত্যন্ত গুরুত্ব দেন। মনে করেন ব্যক্তি স্বাধীনতা রক্ষার পক্ষে এগুলোই হচ্ছে সবচেয়ে মূল্যবান। কারণ রাষ্ট্র অনেক দূরের ব্যাপার, গোষ্ঠী, গ্রুপ কাছের ব্যাপার। এই গোষ্ঠী বিভিন্ন রকম হতে পারে, সাংস্কৃতিক গোষ্ঠী হতে পারে, ফুটবল খেলার ক্লাব হতে পারে, সেমিনারের একটা কমিটি হতে পারে, ডিবেটিং সোসাইটি হতে পারে, অথবা একটা ট্রেড ইউনিয়ন হতে পারে, ধর্মীয় গোষ্ঠী হতে পারে, পরিবার হতে পারে, ফ্যামিলি, বিভিন্ন রকমের গোষ্ঠী হতে পারে, প্রফেশনাল অ্যাসোসিয়েশন হতে পারে, পেশাগত। তো তাদের বক্তব্য হচ্ছে যে রাষ্ট্রই তো আর সবগুলো চাহিদা ব্যক্তির পূরণ করে না, অন্য অনেক চাহিদা আছে, সেগুলো পূরণ করার জন্য অন্য অনেক গোষ্ঠীর সদস্য হতে হয় রাষ্ট্রকে। ধর্মীয় প্রয়োজনের জন্য ধর্মীয় গোষ্ঠী, সাংস্কৃতিক প্রয়োজনের জন্য সাংস্কৃতিক গোষ্ঠী, খেলাধুলার প্রয়োজনের জন্য খেলাধুলোর গোষ্ঠী, পড়াশোনার জন্য পড়াশোনার গোষ্ঠী, এরকম বুদ্ধিচর্চা, শারীরিক চর্চা, শরীরচর্চা, ব্যায়াম ট্যায়াম ইত্যাদি, এরা বিভিন্ন গোষ্ঠীর প্রয়োজন মানুষের জীবনে আছে। শুধু তো রাষ্ট্র একা নয়, একা তো সব কিছু পূরণ করতে পারে না। তাহলে তাদের বক্তব্য হচ্ছে যে একা রাষ্ট্র কেন সার্বভৌম ক্ষমতার অধিকারী হবে? তারা অনেকেই প্লুরালিস্ট থিওরি অফ সভারেন্টির প্রবক্তা, সার্বভৌমত্বের বহুত্ববাদী তত্ত্বের প্রবক্তা, অর্থাৎ মনিস্টিক থিওরি অফ সভারেন্টি বা সার্বভৌমত্বের একত্ববাদী তত্ত্বের তারা বিরোধী। রাষ্ট্রের হাতে শুধু সার্বভৌম ক্ষমতা থাকবে এটা ওরা মানতে পারছেন না। এদের মধ্যে রয়েছেন 20 শতকের অনেক চিন্তাবিদ, যেমন বার্কার, রবার্ট ডাল,
ভিও কি, লিন্ডসে, এরা। এবার রবার্ট ডালের জন্ম হচ্ছে 1915 সালে। এরকম 20 শতকে এরা। তাহলে প্রথম আমরা বুঝলাম ক্লাসিক্যাল লিবারালিজম জন লকের, তারপর বুঝলাম 19th সেঞ্চুরি লিবারালিজম এই বেনথাম, মিল, স্পেন্সার এদের, তারপরে বুঝলাম মডার্ন ইন্ডিভিজুয়ালিজম 20th সেঞ্চুরিতে, এটা হলো এই বার্কার, রবার্ট ডাল, লিন্ডসে এদের তত্ত্ব। তিনটে হলো। চতুর্থ একটা স্যাবাইন বলছেন যে এক ধরনের রিভাইজড লিবারালিজম দেখা গেল। তার দুজন প্রবক্তা, একজন হচ্ছেন জন স্টুয়ার্ট মিল। জন স্টুয়ার্ট মিলের জন্ম হচ্ছে 1806। আরেকজন হচ্ছেন টি.এইচ. গ্রিন। টি.এইচ. গ্রিন 1836 সালে জন্ম, মানে জন স্টুয়ার্ট মিলের 30 বছর বাদে। জন স্টুয়ার্ট মিল 1806, তার 30 বছর বাদে 1836 সালে জন্ম টি.এইচ. গ্রিনের। এরা রিভাইজ করেছিলেন লিবারালিজমকে, স্যাবাইন বলছেন। কীরকম? জন স্টুয়ার্ট মিল পরের দিকে অনেকটা সমাজতন্ত্রের দ্বারা প্রভাবিত হন। আপনার বিখ্যাত বই ওই যে প্রিন্সিপলস অফ পলিটিক্যাল ইকোনমি, ওইখানে শেষের দিকে সংস্করণগুলোতে উনি বলছেন অনেকটা সমাজতন্ত্রের পক্ষে, বেশ কিছু দিক থেকে সমাজতন্ত্রকে তিনি সমর্থন করছেন। অর্থাৎ রাষ্ট্র হস্তক্ষেপ করুক, রাষ্ট্র ট্যাক্স বসাক, তবে শ্রমের মাধ্যমে অর্জিত সম্পদের ওপর ট্যাক্সকে উনি সমর্থন করতেন না। কিন্তু ইনহেরিট্যান্স, মানে উত্তরাধিকার সূত্রে যদি আমি প্রচুর সম্পত্তি পাই, তাহলে তার ওপর একটা বড় রকমের ট্যাক্স বসানো উচিত, কর বসানো উচিত। কারণ ব্যক্তিতে যেন একটা সাম্য থাকে, সুযোগ সুবিধের সাম্য থাকে, সবাই যেন ইচ্ছে করলে লেখাপড়া শিখতে পারে এবং নিজের পছন্দ মতো পেশা বেছে নিতে পারে। ফলে একটা মানে সম্পত্তিটা যেন ধনী দরিদ্রের এমন প্রচণ্ডভাবে বৈষম্যমূলকভাবে বণ্টিত হয়, এমনভাবে হয় যাতে করে ব্যক্তির কোনো স্বাধীনতাই থাকবে না, এটা উনি মানতে পারেননি। মানে উনি চেয়েছিলেন বৈষম্য কমুক, ব্যক্তির স্বাধীনতায় হস্তক্ষেপ না করে যতটুকু সম্ভব করা যায় হোক, এবং দরিদ্রদের জন্য রাষ্ট্র কিছু কিছু কাজ করুক, একটু লক্ষ্য রাখুক, খুবই অল্প হলেও। কেন এই কথাগুলো আসছে? কারণ ইতিমধ্যে মার্ক্সবাদ জনপ্রিয়, সমাজতন্ত্র জনপ্রিয় হয়ে উঠেছে, আমি আগেই বলছিলাম। ফলে পুঁজিবাদের বিরুদ্ধে, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের বিরুদ্ধে লোকে খুব অসন্তুষ্ট হয়ে পড়েছিল। মানে ব্যক্তি স্বাতন্ত্র্য, লিবারালিজম মানে উদারনীতিবাদ, আর ইন্ডিভিজুয়ালিজম ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, এ দুটো খুব কাছাকাছি, এবং এই দুটোর সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে পুঁজিবাদী সমাজ, পুঁজিবাদী অর্থনীতি। এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। এখন কেউ কেউ আজকে ভাবছেন যে পুঁজিবাদকে বাদ দেব, দিয়ে ব্যক্তি স্বাধীনতাটাকে গুরুত্ব দেব, দিয়ে সমাজতান্ত্রিক অর্থনীতির সাথে মেলাবো, তাহলে একটা খুব ব্যক্তি স্বাধীনতাকে মর্যাদা দেয়, স্বীকার করে, এরকম একটা সমাজতান্ত্রিক সমাজ যদি গড়ে তোলা যায়, তাহলে সেই সমাজতান্ত্রিক সমাজটা টিকবে। এটা খুব সম্প্রতি কিছু কিছু চিন্তাবিদ চিন্তাভাবনা করছেন। জানি না এর কোনো ইতিবাচক ফলাফল পাওয়া যাবে কি না। আমি নিজেও ভাবি এরকম একটা সমাজ যদি হতো যেখানে অর্থনৈতিক বৈষম্য থাকতো না, পুঁজিবাদ থাকতো না, ব্যক্তিগত সম্পত্তি থাকতো না,
সবই সামাজিক সম্পত্তি, ফলে শ্রেণী বিভাজন থাকবে না, অথচ ব্যক্তির স্বাধীনতা থাকবে। মানে সমাজতান্ত্রিক রাষ্ট্র ওই রকম প্রচণ্ড দমনপীড়ন করবে, একদলীয় পার্টির শাসন, রেজিমেন্টেশন, একটা সামান্য বিরোধিতা করলে তাকে গ্রেপ্তার করে জেলে পুরে দেবে, হ্যাঁ, দলতন্ত্র চলবে। এইটা তো ঠিক না। অথচ পুঁজিবাদী সমাজে ব্যক্তি স্বাতন্ত্র্যের কথা অনেক বেশি করে বলা হয়, কিন্তু সেখানে এত বেশি অর্থনৈতিক বৈষম্য আছে, দারিদ্র্য আছে, যে সত্যিকারের ব্যক্তি স্বাধীনতা তো গরিব ব্যক্তিরা পায় না। তাহলে একটা কোথাও এ দুটোকে মেলানো যায় কি না, এটা ভাবার বিষয়, পরীক্ষা নিরীক্ষা করে দেখার বিষয়। যাই হোক, রিভাইজড লিবারালিজম, এটার দুজনের কথা বললাম, সেবাইন বলছেন, জন স্টুয়ার্ট মিল আর টি.এইচ. গ্রিন। জন স্টুয়ার্টের মিলের তো শেষের দিকের কথা বললাম, একটু সমাজতন্ত্রের প্রতি সহানুভূতিশীল। আর একজন হচ্ছেন টি.এইচ. গ্রিন, ইনিও ব্রিটিশ। এনার জন্ম হচ্ছে 1836। গ্রিন বলছেন যে ব্যক্তির লক্ষ্য হচ্ছে নিজের নৈতিক বিকাশ, মরাল ডেভেলপমেন্ট। তাহলে উনি অনেকটা আইডিয়ালিস্ট, ভাববাদী বা আদর্শবাদী, নৈতিকতার কথা বলছেন। আর সেই চলার পথে, নৈতিক বিকাশের পথে ব্যক্তিকেই এগিয়ে আসতে হবে। অর্থাৎ উনি কিছুটা ইন্ডিভিজুয়ালিস্ট, ব্যক্তি স্বাধীনতাকে, অধিকারকে গুরুত্ব দিচ্ছেন। কিন্তু একটা অদ্ভুত জায়গা আছে, যে উনি বলছেন যে রাষ্ট্রের বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ব্যক্তির স্বাধীনতা রক্ষায়, ব্যক্তির নৈতিক স্বাধীনতা যাতে ব্যক্তি লাভ করতে পারে, তার পথের বাধাগুলোকে যাতে সরিয়ে দেওয়া যায়, তার জন্যেই রাষ্ট্রের ইতিবাচক ভূমিকার প্রয়োজন। রাষ্ট্র এই বাধাগুলোকে সরিয়ে দেবে যাতে করে ব্যক্তি তার নৈতিক বিকাশের পথে এগিয়ে যেতে পারে। তাহলে একটা আইডিয়ালিস্ট দিক থেকে লিবারালিজমকে তিনি একটু সংশোধন করে নিলেন, রিভাইজ করে নিলেন, অ্যান আইডিয়ালিস্ট রিভিশন অফ লিবারালিজম। এরপরে আমরা পাচ্ছি নিও লিবারাল থিঙ্কারদের এখনকার। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছেন হায়েকের জন্মসাল হচ্ছে, সবটা তো আমার মনে নেই, আমি একটু এখানে দেখে নিচ্ছি। হায়েক, আচ্ছা আমি বার্কারের কথা বললাম, বার্কার জন্মেছিলেন 1874 সালে, মানে আমাদের গান্ধী জন্মেছেন 1869, 69, তার 5 বছর বাদে 1874-এ বার্কারের জন্ম। বার্কার মানে ওই প্লুরালিস্ট বার্কার, রবার্ট ডাল, ভিওকি, লিন্ডসে বলছিলাম। আচ্ছা, তখন এটা বলিনি বোধ হয়। যাই হোক, আমি আসছিলাম কার কথায়, হায়েক। আর হায়েকের জন্ম 1899 সালে। নেতাজি জন্মেছিলেন আমাদের 1897, তার 2 বছর বাদে 1899 সালে হায়েকের জন্ম। আরেকজন হচ্ছেন নোজিক, রবার্ট নোজিক। তার জন্ম 1938 সালে, মানে আরও অনেকটা পরে, 1938। আর মাঝামাঝি পাচ্ছি মিল্টন ফ্রিডম্যানকে, 1912 সালে জন্ম। আর এদের বক্তব্য কি? এদের বক্তব্য হচ্ছে যে এরা ওই রিভাইজড লিবারালিজম এসব চান না, রাষ্ট্রের কোনো ইতিবাচক ভূমিকা থাকুক চান না। এরা চান যে রাষ্ট্র বাজারকে আরও স্বাধীনতা দিক, অবাধ বাজার অর্থনীতি ফিরে আসুক, মানে সেই ক্লাসিক্যাল লিবারালিজমের, পুরো 19th সেঞ্চুরি ইন্ডিভিজুয়ালিজমের যুক্তিগুলোকে ওরা ফিরিয়ে আনছেন। ওয়েলফেয়ার স্টেট, যেটা ওই কেইনস অর্থনীতিবিদ
নিয়ে এসেছিলেন মিক্সড ইকোনমির ধারণা, ওয়েলফেয়ার স্টেটের ধারণা, জনকল্যাণ করবে রাষ্ট্র, গরিবদের দেখবে, মানে টিএইচ গ্রিনের ধারণা বা শেষের দিকে জন স্টুয়ার্ট মিলের ধারণা, এইসব চলবে না। মার্কেট আরও বেশি নিয়ন্ত্রণ মুক্ত হোক, রাষ্ট্র এটাই দেখুক, একে বলে মিনিমালিস্ট স্টেট। তার ন্যূনতম ভূমিকা থাকবে। আর কি হবে? ব্যক্তিগত সম্পত্তি অবাধভাবে বাড়বে, যার বুদ্ধি আছে, যোগ্যতা আছে যাদের, তাদের। বাকিরা গরিব হয়ে থাকবে, আরও বেশি গরিব হবে। আর গ্লোবালাইজেশন, বিশ্বায়ন, একটা বিশ্বায়িত অর্থনীতির মাধ্যমে পুঁজির অবাধ চলাচল হবে এবং এই বিশ্বায়িত পুঁজি, গ্লোবাল ক্যাপিটাল অবাধে সীমান্ত অতিক্রম করে রাষ্ট্রের নিয়ন্ত্রণকে প্রতিহত করে, নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে বাজার দখল করবে। এই সব মিলিয়ে হলো লিবারালিজম। মোটামুটি সংক্ষেপে এই। এরপর যদি কোনো প্রশ্ন থাকে সুগত বা অন্য কারুর, আজকে আমি বাংলায় বললাম ইচ্ছে করেই, তাহলে আমাকে রবিবার দিন আমাকে ইউটিউবে, যাদের স্মার্টফোন আছে তারা ইউটিউবে, এটা আমি ইউটিউবে আজকে আপলোড করে দেবো, আজকে বা কাল সকালে। তো ইউটিউবেই তারা কমেন্ট দেবে, কোশ্চেন দেবে। আর তা নইলে রবিবার দিন যাদের স্মার্টফোন নেই বা মোবাইল ডেটার সমস্যা, আর্থিক সমস্যা থাকতেই পারে, তখন তারা আমাকে আগামী রবিবার বা যে কোনো রবিবার রাত্রি 10টায় ফোন করবে। ঠিক আছে, তাহলে ছাড়লাম।